কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় যে কি করবা, তেল তো না মারলে আমার চলে না। আসলে লোকটা বদলুক, অনুসুরত কাজটা সেরে আসলাম। এটি হচ্ছে সমাজের বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে। সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আর একটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়। এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে। যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন, তারা তো কম বেশি এই দেশকে দিয়েছে। তারা প্রোটিনের অভাব পূরণের জন্যে মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেধাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে। যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। রিসার্চে আরও যদি তাদেরকে উৎসাহিত করা হয়, লজিস্টিক দিয়ে, পর্যাপ্ত ফান্ড দিয়ে, দেশ আরও বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি, এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে, এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্রাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়নি। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত। চায়না গত 27 বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে। তারা তো আমাদের কাছের দেশ। ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। আমাদের এখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন? 3 কারণে। প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব, দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব, তৃতীয়ত ভিশনের অভাব, চতুর্থত কারেজের অভাব, পঞ্চম হচ্ছে
এফোর্টের অভাব। এই 5 অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এক সময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাআল্লাহ। ইনার্সি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাইলে। আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয়। আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি, মর্যাদা আমার পিছনে গোলামের মতো লেগে থাকবে। দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না। জাপানের মানুষ 9 ঘন্টা কাজ করে, এই 9 ঘন্টার ভিতরে 1 ঘন্টা তাদের লেজার পিরিয়ড, 40 মিনিট তাদের লাঞ্চের জন্য, 10 মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য, আরো 10 মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য। এই 1 ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধু বান্ধব, পরিবার, কারো সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে, কিন্তু বাকি 8 ঘন্টা তার মোবাইল অফ, সাইলেন্ট নয়, অফ। কারণ সে বলে যে এই সময়টা তো আমার না, এই সময়টা আমার এমপ্লয়ারের। এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে। আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না। ভাই, তারা তো আর আমাদের মতো আমানতু বিল্লাহি কাবিলতু জামিয়া বলে নাই তো। তাদের এই অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে, তো আমরা কেন, যারা বলেছি আমরা ঈমান আনলাম সব কিছুতে আল্লাহর উপরে, আমরা কেন পারি না? তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই, কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে, তোমার কাজ তুমি করে যাও, কাজে অবহেলা করবে না। যাদের কাছে তারা আমানত হিসেবে রাখেন তাদেরকেও একটু রিস্ক নিতে হয়। তো তাদের সুবিধাজনক সময় তারা বলে, মিয়া সাহেব, আপনার যান বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন, আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই বোঝা আমি কবুল করে নিয়েছি, এটি এখন আমার দায়। যেহেতু আমি নিয়েছি, মালিকানাটাও আমাকে দিয়ে দেন, এদিকে আর ফিরে তাকাবেন না। মানসিক ভারসাম্যহীন হয়ে, অপদস্থ হয়ে দুনিয়ায় বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হয়। সম্মানিত ভাইয়েরা, কি হবে এত সম্পদ দিয়ে? খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান, আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন, আপনি আসমান স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন, অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে, আপনি মাটি স্পর্শ করতে পারবেন। মানব জীবনের 2টি অবস্থার যে কোনো একটা হতে পারে। হাউ মাচ আই নিড, আমার কত কিছু প্রয়োজন, এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না। এরকম ঊর্ধ্বাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে, এর আগে নয়। যারা লোভী আর যারা ডেডিকেটেড, যারা দেশপ্রেমিক, যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে, তাদের সংজ্ঞাটা অন্যটা। তাদের সংজ্ঞা হাউ মাচ আই নিড নয়, তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব, আমি একটা সাদামাটা জীবনযাপন করব। আমার জীবনে চলাফেরায়
আভিজাত্য কিংবা জৌলস থাকবে না। 10টা সাধারণ নাগরিক যেমন চলে, আমার জীবনটাও তেমন চলবে। এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয় তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদার সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে। এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে স্যালিউট দেবে না, যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন। কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময়ে আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি। তবে হ্যাঁ, যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের গুড়ায় গলদ, আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক, কোনো মানের ধারে কাছেও নাই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরো উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসত। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি। আমি অবাক, 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? হ্যাঁ, আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী, বিয়ার সময় ধনী থাকে না, উনার হাত ধরে শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়ে যায়। কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না, কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎস কি, সে কট হয়ে যাবে। আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না, কারণ ঘরের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুর বাড়িকে ভাগ্য পরিবর্তনের জন্য। অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন, আমার আমটাও গেল, আমার সালাটাও গেল। আজীবনের তিনি একজন সংগঠক ছিলেন। তিনি যে সময় এই জগতে শিক্ষা নিয়েছিলেন, ডিপ্লোমা পাশ করেছিলেন, তার সমসাময়িক অনেক লোক, এমনকি তার পরের অনেক লোক সমাজে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু ইঞ্জিনিয়ার গিয়াস ভাই সেদিকে ফিরেও তাকাননি। তিনি সবসময় মানবতার জন্য কাজ করেছেন। ইনশাআল্লাহ তিনি যে আল্লাহর জন্য কাজ করেছেন, সেই আল্লাহ তার পুরো পাওনাই তাকে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আরো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করুন এবং মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। ফ্যাসিস্ট সরকারের হাতে যারা নির্মমভাবে নিহত হয়েছেন, বিচারিক হত্যাকাণ্ড হোক আর যেভাবেই হোক, এই মজলুম লোকগুলা যারা দুনিয়া থেকে চলে গেলেন জুলুমের শিকার হয়ে, আল্লাহ তাআলা তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, দফায় দফায় কারাগারে গিয়েছেন। অসংখ্য লোক তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। আবার অসংখ্য লোক তারা গুম হয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলী বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া, 2 আগস্ট আমার একটা সার্জারি হয়েছে, আপনারা জানেন।
আসলে সুস্থ হয়ে উঠতে 3 মাস সময় লাগে, 2 মাস এখনো পুরো হয়নি। কাজেই স্বাভাবিক সুস্থতা এখনো ফিরে আসেনি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। কৃতজ্ঞতা আদায় করি, আমার অসুস্থতার সময় দেশে এবং বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন, দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ যেন এর উত্তম বিনিময় আপনাদেরকে দান করেন। আজকের এই সম্মেলনে সকলের মতোই এফডিএবির পিতৃতুল্য, যিনি তার সন্তানের মতো কুলে করে রেখেছিলেন এই সংগঠনকে, আমাদের চলে যাওয়া ভাই প্রকৌশলী গিয়াসউদ্দিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেন। সৌভাগ্যবান অল্প কিছু লোক কেবলমাত্র ফিরে এসেছে, বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস নেই। আমরা কিংবা তাদের আপনজনেরা জানেন না তারা আদৌ বেঁচে আছেন নাকি তারা নিহত হয়েছে। বড় নির্মম এই কাণ্ড। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। এই অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ বড় প্রত্যাশায় ভোগ পেতে আছে 18 কোটি মানুষ, যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারব, মর্যাদা নিয়ে বসবাস করতে পারব। আমার বেঁচে থাকার, আমার সম্মানের এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে। যুবকরা কাজ পাবেন, কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না।